ডেথ নিয়ে প্রাইমারিলি যা যা জানা দরকার সেটা আমরা গত ভিডিওতে জানা নিয়েছি। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ডেথের স্টেজগুলো কী কী বা ডেথকে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি। তো ডেথকে আমরা মেনলি সোমাটিক ডেথ আর হচ্ছে মলিকিউলার ডেথ এই দুই ভাগে ভাগ করতে পারি। সোমাটিক ডেথ এটা কাকে বলে? আমরা আগে জানার ছিলাম ডেথের ডেফিনেশনে কমপ্লিট অ্যান্ড ইরিভার্সিবল স্টপেজ অফ ব্রেন ফাংশন, রেসপিরেশন অ্যান্ড সার্কুলেশন, অর্থাৎ ট্রাইপড অফ লাইফ যেটা ছিল। আমরা জানি তিনটা সিস্টেমের উপরই লাইফ সাস্টেনেবল আছে বা তিনটা সিস্টেমের উপর ডিপেন্ড করেই লাইফ দাঁড়াই আছে। সেটা হচ্ছে কী কী? আমাদের সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং হচ্ছে নার্ভাস সিস্টেম। তো এই সিস্টেমগুলোর যখন সিজেশন হয় বা স্টপেজ হয় তখনই কিন্তু আমরা সেটাকে ডেথ বলি। তো ডেথের ডেফিনেশন, সোমাটিক ডেথের ডেফিনেশন তো একই হইল। তাহলে সোমাটিক ডেথই যদি ডেথ হয় তাহলে মলিকিউলার ডেথটা কি? এটা আমাদের অবশ্যই কনফিউশন সৃষ্টি করতে পারে। বাট অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে সোমাটিক ডেথ যখন হয়, অর্থাৎ সিস্টেমগুলো যখন অফ হয়ে যাচ্ছে, স্টপেজ হয়ে যাচ্ছে, তখন ইনস্ট্যান্টলি একজন পার্সনকে আমি ডেথ বলতে পারি না। কারণ হচ্ছে এই সোমাটিক ডেথ হওয়ার পরে একজন পার্সন 1 থেকে 2 ঘন্টা বাইচা থাকে। তো এটাকে কোনো কোনো জায়গায় 3 থেকে 4 ঘন্টাও লেখা আছে, বাট আমরা 1 থেকে 2 ঘন্টায় মনে রাখি যে 1 থেকে 2 ঘন্টা একজন পার্সন এই সোমাটিক ডেথ হওয়ার পরেও বা সিস্টেমগুলো স্টপেজ হয়ে যাওয়ার পরে বাইচা থাকতে পারে। তো কেন বাইচা থাকতে পারে? কারণ হচ্ছে তার বডিতে কিন্তু লেফট ওভার এটিপিস থাইকা যায়। হ্যাঁ, অর্থাৎ এই এটিপিসগুলো থাইকা যাওয়ার কারণে, এবং দেখা যায় যে পেরিফেরালি অনেক জায়গায় হচ্ছে সেলগুলোতে অক্সিজেন রিস্টোরড থাকে, কারণ সব অক্সিজেন কিন্তু সাথে সাথেই শেষ হয়ে যায় না। কিছু অক্সিজেন কিন্তু থাইকা যায় বডিতে, এবং সেই অক্সিজেনগুলোকে ইউটিলাইজ করে তারা কিন্তু এই 1 থেকে 2 ঘন্টা বাইচে থাকে এই সেলগুলা। সো এজন্য এই যে সেলগুলা, এগুলাও যখন আর অক্সিজেন পাচ্ছে না, পেরিফেরালি বা মাসেল এগুলোও অক্সিজেন পাচ্ছে না, তখন কিন্তু এদের যখন ডেথ হবে তখন সেটাকে আমরা বলতেছি সেলুলার ডেথ বা মলিকিউলার ডেথ। সো সিস্টেমগুলো অফ হওয়ার পরে সেলুলার ডেথ যখন হচ্ছে 1 থেকে 2 ঘন্টা পরে যায়, যখন সেলগুলো সব অক্সিজেন ইউজ করে ফেলছে, আর কোনো অক্সিজেন লেফট ওভার নাই। সো আর যেহেতু অক্সিজেন পাচ্ছে না, তাই অক্সিজেনের অভাবে বা অ্যানোক্সিয়ার কারণে এগুলো কিন্তু মারা যাচ্ছে। সেলুলার বা মলিকুলার ডেথটাই হচ্ছে আলটিমেট ডেথ। এটা হয়ে গেলে একেবারে কমপ্লিট ডেথ আমরা বলতে পারি। সোমাটিক ডেথ আর মলিকিউলার ডেথ এদের মাঝে যে একটা পিরিয়ড 1 থেকে 2 ঘন্টার পিরিয়ড, এই পিরিয়ডটাকে আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে সুপ্রাভাইটাল পিরিয়ড। সোমাটিক ডেথ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ক্লিনিক্যাল বিভিন্ন মেজার্স বা ট্রিটমেন্টের মাধ্যমে খুব দ্রুত আমি কিন্তু রিসাসিটেশন এর মাধ্যমে তাকে আবার অ্যালাইভ রাখতে পারি। হার্ট রিলেটেড বিভিন্ন ইস্যুতে হয়তোবা হুট করে পড়ে যায়, অর্থাৎ হুট করে দেখা গেছে সোমাটিক ডেথ হয়ে গেছে, সিস্টেম অফ হয়ে গেছে। ওই টাইমে আমরা কি করি? আমরা হচ্ছে সিপিআর দিয়ে থাকি। তো এই যে সিপিআর আমরা দিই, অর্থাৎ বুকে এভাবে চাপ দিই, যারা দেখছো সিপিআর কেমনে দেয়, তো সিপিআর এর ফুল মিনিং কি? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। হ্যাঁ, তো এই যে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনটা দেওয়া হয়, রিসাসিটেশন মানে হচ্ছে তাকে আগের অবস্থায় ব্যাক করানো, পুনরুদ্ধার করা। তাকে, সে যদি মারা যাওয়ার পথে চলে যাচ্ছে, তাকে আমি আবার অ্যালাইভ করার চেষ্টা করতেছি, তাকে ব্যাক করতেছি। তো এই যে ব্যাক করা, এটাকে আমরা বলতেছি রিসাসিটেশন। এই 1 থেকে 2 ঘন্টায় যে হচ্ছে রিসাসিটেশন পিরিয়ড তা কিন্তু না, আমার শুরুর দিককার কিছু পিরিয়ড, অর্থাৎ তার এই যে তার সোমাটিক ডেথের পরে অল্প কিছু পিরিয়ডে কিন্তু আমার রিসাসিটেশন পিরিয়ড থাকে, যেই পর্যন্ত আমি তাকে চাইলে প্রপার ট্রিটমেন্ট যদি দিতে পারি, যথেষ্ট ফ্যাসিলিটিস প্রোভাইডের মাধ্যমে, তাহলে কিন্তু তাকে রিসাসিটেট করা পসিবল বেশ কিছু ক্ষেত্রে। মলিকুলার ডেথটা কনফার্ম করার উপায় কি, এটা আমি একটু বলে নিই আগে। মলিকুলার ডেথ কনফার্ম করার উপায় হচ্ছে যে আমি তাকে ইলেকট্রিক্যাল, থার্মাল বা কেমিক্যাল যদি কোনো স্টিমুলাস দিই টিস্যুতে, তাহলে সেটাও কাজ করবে না। কিন্তু তার আগে যখন সোমাটিক ডেথ হয়েছে, মলিকুলার ডেথ এখনো হয়নি, তার আগে কিন্তু আমাদের এই স্টিমুলাসে কাজ করতে পারে। যেমন বিভিন্ন জার্ক দেখা যাইতে পারে, নি জার্কও কিন্তু দেখাইতে পারে। সো এগুলা পসিবল কখন? যখন হচ্ছে গিয়ে আসলে মলিকুলার ডেথ এখনো হয়নি, অর্থাৎ কোয়াড্রিসেপস ফিমোরিস যে মাসেল, সেটা কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠতে পারে নিজার যখন আমি করব বা নিজার করার চেষ্টা করব। সো এটা কখন হয়? যখন মলিকুলার ডেথ হয় নাই। বাট মলিকুলার ডেথ যদি হয়ে যায়, তাহলে এই থার্মাল, কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল কোনো স্টিমুলাসই টিস্যু কিন্তু রেসপন্ড করবে না, তখনই আমি কনফার্ম হব। আচ্ছা, এই যে সোমাটিক ডেথ আর মলিকুলার ডেথ এর মাঝে যে 1 থেকে 2 ঘন্টার একটা গ্যাপ থাকে, এই গ্যাপটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে যে আমাদের ডিসপোজাল অফ দ্য বডি। একজন পার্সনের বডিকে আমি সোমাটিক ডেথ হওয়ার পরে ডিসপোজ করার চেষ্টা করতেছি বা কবর দিয়ে দিতে চাচ্ছি, অথবা হিন্দুরা হয়তো বা পোড়াই ফেলে, বা বিভিন্ন ধর্ম অনুযায়ী বিভিন্নভাবে ডিসপোজ করা হয় বডিকে। তো
তো প্রিম্যাচার বারিয়াল যাকে আমরা বলি, একজন পার্সনকে আমরা মরে নাই অর্থাৎ সোমাটিক ডেথ হয়েছে, মলিকুলার ডেথ হয় নাই, আমি সোমাটিক ডেথের সাথে সাথে ডেথ ডিক্লেয়ার করে দিল হয়তো বা ডক্টর, দেন সে নিয়ে কবর দিয়ে দিল, তাহলে তো হবে না, কজ এটাতে আমরা প্রিম্যাচার ডিক্লারেশন করে দিচ্ছি। পার্সনটাকে হয়তো বা বিভিন্ন ওয়েতে বাঁচানো পসিবল হইতো, বা বিভিন্ন ওয়েতে হয়তো বা দেখা গেছে যে পার্সনটাকে হয়তো বা বাঁচানো পসিবল হইতো, সো আমরা তাকে আগেই হ্যান্ড ওভার করে দিছি, এটা কিন্তু করা যাবে না। অবশ্যই মলিকুলার ডেথ কনফার্মেশন হবে, তারপরে হচ্ছে আমি ডেথ ডিক্লেয়ার করব। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এটা একটা লিগাল বা ইথিক্যাল একটা বিষয় আছে। আমি একজন পার্সন কমপ্লিটলি ডেড না, বাট আমি তাকে ডেড বলে ডিক্লেয়ার করে ডিসপোজ করে দিতে চাচ্ছি, এটা কিন্তু হবে না, রাইট? তারপর হচ্ছে ট্রান্সপ্লান্টেশন পারপাস। সোমাটিক ডেথের পরেই কিন্তু এই যে আমরা যত অর্গান ট্রান্সপ্লান্টেশনের কথা বলি, যে একজন পার্সনের বডি থেকে অর্গান নিয়ে সেটা অন্যের দেহে ব্যবহার করা যায় বা ট্রান্সপ্লান্ট করা যায়, এটা কিন্তু অনলি পসিবল আফটার সোমাটিক ডেথ। এবং সোমাটিক ডেথের পরে কোন টাইমটাতে, এই যে সুপ্রাভাইটাল পিরিয়ডের যে টাইমটা আছে, এই টাইমটার মধ্যেই কিন্তু, এই গ্যাপ টাইমটার মধ্যেই কিন্তু এই অর্গানগুলো কালেক্ট করা হয়। তো এখানে বেশ কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বেশ কিছু অর্গানের ক্ষেত্রে টাইমটা বিভিন্ন রকম হইতে পারে। যেমন আমি যদি বলি কিডনি, হার্ট, লাং, প্যানক্রিয়াস, লিভার, এগুলো অবশ্যই সার্কুলেশন স্টপেজের সাথে সাথে নিতে হবে। কর্নিয়া উইদিন 6 আওয়ার্সের মধ্যে নিতে হবে, স্কিন 24 ঘন্টার মধ্যে নিতে হবে। যদি বোনস নিতে হয়, বোনস ট্রান্সপ্লান্টের জন্য, তাহলে সেটা 48 ঘন্টার মধ্যে নিতে হবে। আর ব্লাড ভেসেলস নিতে হলে সেটা 72 ঘন্টার মধ্যে নিতে হবে আফটার সোমাটিক ডেথ। এগুলো কিন্তু সব কিছু হচ্ছে আফটার সোমাটিক ডেথ। এই যে আমরা ক্লাসিফিকেশনটা বা স্টেজটা পড়লাম ডেথের, সেটা হচ্ছে সোমাটিক, মলিকিউলার, এই দুটো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। বাট অ্যাকচুয়ালি আমরা এটাকে আরেকভাবে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে মেডিকো লিগাল ক্লাসিফিকেশন। আমরা এই যে সোমাটিক বা মলিকুলার পড়লাম, এটা হচ্ছে মেডিকেল ক্লাসিফিকেশন। আর মেডিকো লিগাল ক্লাসিফিকেশন হচ্ছে আমরা বলতে পারি ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ। তো ন্যাচারাল ডেথ কাকে বলে? ডিজিজ বা এইজিং প্রসেসের কারণে কোনো ডেথ হইলে সেটা। আর আনন্যাচারাল ডেথের মধ্যে সুইসাইডাল ডেথ, হোমিসাইডাল ডেথ আর অ্যাক্সিডেন্টাল ডেথ আছে, এটা আমরা জানি। আর আলটিমেটলি আমরা এই ভিডিওটা শেষ করব একটা ক্লাসিফিকেশন নিয়ে, সেটা হচ্ছে গর্ডন ক্লাসিফিকেশন অফ ডেথ। গর্ডন যেটা মেইনলি বলতে চান বা পোস্টুলেট করেন, সেটা হচ্ছে যে বডি যদি টিকে থাকতে হয়, মানুষের জীবন যদি টিকে থাকতে হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকতে হবে টিস্যু এর ইউটিলাইজেশন বা ব্যবহারের জন্য। এই অক্সিজেনের ল্যাক হয়, কমপ্লিট ল্যাক, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আলটিমেটলি কার্ডিয়াক ফেইলিওর হবে, এবং কার্ডিয়াক ফেইলিওর হয়ে ডেথ হবে। তিনি যে বিষয়টাকে হাইলাইট করতে চাচ্ছেন, যে সব সিস্টেমের সমস্যার কারণে আলটিমেটলি যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কার্ডিয়াক ফেইলিওর। এবং এই সমস্যাটা কেন হবে? অ্যানোক্সিয়ার কারণে। অ্যানোক্সিয়া মানে হচ্ছে কমপ্লিট ল্যাক অফ অক্সিজেন, এবং অ্যানোক্সিয়া যখন হয়ে যায় তখন কার্ডিয়াক ফেইলিওর হবে। আর কার্ডিয়াক ফেইলিওর হচ্ছে টার্মিনাল একটা জিনিস, যেটা হইলে মানুষের ডেথ হবে। এটা গর্ডনের ধারণা, এবং তিনি 4টা ভাগে ভাগ করেন, 4টা ভাগে ক্লাসিফাই করেন ডেথকে। একটা হচ্ছে অ্যানোক্সিয়া, যেটা মানে ডিফেক্টিভ অক্সিজেনেশন অফ দ্য ব্লাড ইন দ্য লাংস, অর্থাৎ লাংসের যে ব্লাড সেটাই প্রপারলি অক্সিজেনেশন হইতে পারে নাই, এই কারণে হচ্ছে ডেথ হইতে পারে। তো এরপর হচ্ছে অ্যানিমিক অ্যানোক্সিয়া, এটা মানে হচ্ছে আমাদের যে ব্লাড সেটা অক্সিজেন ক্যারি করতে পারতেছে না, এটার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি নেই। যদি অক্সিজেন থাকতে পারে কিন্তু অক্সিজেন ক্যারি তো করতে পারতেছে না। তারপর স্ট্যাগনেন্ট অ্যানোক্সিয়া, স্ট্যাগনেন্ট মানে হচ্ছে থেমে থাকা, রাইট? থেমে থাকা একটা বিষয়। ফলে কি হবে, যে বডিতে যদি সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন টিস্যুতে ঠিকভাবে না হয়, তাহলে এই যে থেমে থাকতেছে, সার্কুলেশন হচ্ছে না ঠিকভাবে, এটাকে আমরা বলতেছি স্ট্যাগনেন্ট অ্যানোক্সিয়া। আর হিস্টোটক্সিক অ্যানোক্সিয়া যে টার্মটা আছে লাস্টলি, সেটা হচ্ছে অক্সিডেটিভ যে প্রসেসগুলো হয় টিস্যুতে সেগুলো হচ্ছে না, সেগুলোতে প্রবলেম হয়েছে। ফলে কিন্তু দেখা গেছে যে এটিপি প্রোডাকশন হচ্ছে না, বডিতে এনার্জি প্রোডাকশন হচ্ছে না, এবং অক্সিজেনের যে চাহিদা সেটাও প্রপারলি মিট হচ্ছে না। ওভারঅল হিস্টোটক্সিক অ্যানোক্সিয়া হচ্ছে, এবং সবগুলোর কারণে কার্ডিয়াক ফেলিওর হচ্ছে এবং ডেথ হচ্ছে।